তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার চলে এসেছি একটি লাভ রোমান্টিক ক্রাইম অ্যাকশন থ্রিলার মুভির ব্যাখ্যা নিয়ে। কথা বলছি 2022 সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া ভিজাম মুভিটির। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। মুভির শুরুতে আমরা 2014 সালের সিন দেখি। ব্যাকগ্রাউন্ডে নিউজে বলছে কিছুদিন যাবৎ নীলগিরি হিলসে অস্বাভাবিক ঘটনা ঘটছে। এতে সেখানকার মানুষের মাঝেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কিছুদিন আগে একটি বডি পাওয়া গেছে, আজ আবার ফরেস্ট মিনিস্টারের ছোট ছেলে চিন্নার বডি পাওয়া গেছে। পুলিশ বলছে যাদের মারা হয়েছে প্রত্যেকের হাতেই এক্স চিহ্ন মার্ক করা আছে, যাতে ধারণা করা হচ্ছে যে এটা কোনো সাইকো সিরিয়াল কিলারের কাজ। এ হলো মিনিস্টার আর এ হলো তার বড় ছেলে সিলভাম। এরপর আমরা 17 অক্টোবর 2014 সালের সিন দেখি। অশোক আর লীলা নামের দুজন বাইকে করে ঘুরছে। একটু পর তারা একজন বৃদ্ধ লোকের চায়ের দোকানের সামনে থামে চা খাওয়ার জন্য। বৃদ্ধ লোকটি তাদের বলে, তোমরা এখন কেন বের হয়েছ? গ্রামের অবস্থা ভালো না, সবাই ভয়ে আতঙ্কে রয়েছে। লীনা তার দিকে একটু আর চোখে চেয়ে থাকে। একটু পর তারা যখন গল্প করছিল তখন অশোক বলে গৌরীর সাথে অনেক খারাপ কাজ হয়েছে। লীনার মুখ দেখে মনে হয় কিছুতে একটা সে লুকাচ্ছেই। সন্ধ্যায় যখন তারা ফিরছিল, রাস্তায় কিছু দূর যাওয়ার পর তারা দেখে একটি গাড়ি রাস্তা ব্লক করে দাঁড়ানো। অশোক গাড়ির ড্রাইভারকে ডাকে, কিন্তু কোনো সাড়া পায় না। লীনা বলে চলো আমরা অন্য রাস্তা দিয়ে চলে যাই। অশোক বলে ফেরার অন্য কোনো রাস্তা নেই। তাই অশোক লীনাকে রেখে গাড়ির কাছে যায়। অশোক দেখে গাড়ির চাবি গাড়িতেই, তাই অশোক নিজেই গাড়িটি সাইড করে। অশোক লুকিং গ্লাসে চেয়ে দেখে বাইকের কাছে লীনা নেই। অশোক গাড়ি থেকে নেমে সেখানে যায়, কিন্তু লীনাকে পায় না। সাথে লাইট দেখায় অশোক লীনাকে খুঁজতে থাকে। তখনই কে যেন অশোকের উপর হামলা করে। অশোক চিল্লাতে থাকলে লোকটি বলে যদি বাঁচতে চাস তাহলে চুপ থাক। সাথে সাথেই অশোকের ঘুম ভেঙে যায়। আসলে অশোক এতক্ষণ স্বপ্ন দেখছিল, আর এতক্ষণ যা দেখেছেন ভালো করে তা মনে রাখবেন। সিন চলে আসে 5 বছর সামনে। অশোক একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। অশোকের বাসায় আমরা তার দুলাভাই, তার এক বন্ধু কার্তিক ও তার বড় বোনকে দেখতে পাই। কার্তিক বলে, দিদি, আমার গার্লফ্রেন্ড দিব্যা ও তার এক ফ্রেন্ড প্রীতি এখানে আসবে একটা কাজের জন্য। আমি তাদের বলেছি তারা এখানেই থাকতে পারবে, প্লিজ তুমি না করো না। দিদি বলে ঠিক আছে, এমনিতেও আমরা এ মাসে কাজের জন্য বাইরে থাকবো। এরপর অশোককে দেখা যায় বাসায় এসে হেডফোন লাগিয়ে অনেকগুলো মানুষের ভয়েস শুনছে। মনে হয় সে কারো ভয়েস খুঁজতেছে। সকালে বড় বোন অশোককে বলে আজ বাবার এক বন্ধুর মেয়ের বিয়ের দাওয়াত আছে, তুই রেডি হয়ে থাকিস, আমরা বিকেলে বের হব। অশোক বলে, দিদি, আজ 17 অক্টোবর, আমি যেতে পারবো না। দিদি বলে, আর কত নিজেকে এক জায়গায় সীমিত রাখবি? এবার অন্তত লাইফে মুভ অন কর। অশোক রেগে গিয়ে বলে, ওই লোকের কথা সারাক্ষণ আমার মাথায় ঘুরে। আমি ঠিকমতো খেতেও ঘুমাতে পারি না। তাকে খুঁজে বের না করার আগ পর্যন্ত আমি থামবো না। এরপর অশোক নীলগিরি হিলসে যায়। সে হাতে ফুল নিয়ে একটি কবরের সামনে যায়। সেখানে লেখা ছিল লিনা জোসেফ ডাইড অন 17 অক্টোবর 2040। তার মানে 5 বছর আগে ওই দিন অশোক বেঁচে গিয়েছিল, কিন্তু লিনা মারা যায়। আর অশোক ওই লোকটির বয়সই গত 5 বছর ধরে খুঁজে যাচ্ছে। একটু পর সেখানে আরেকটি ছেলে আসে। এ হলো লিনার চাচাতো ভাই ফ্রান্সিস। এ পুলিশের ডিএসপি। ফ্রান্সিস অশোককে বাসায় যেতে বলে। অশোক জানতে চায় কেসের কোনো আপডেট আছে কিনা। ফ্রান্সিস বলে নেই, এখনো কোনো লিড পাওয়া যায়নি। 2 দিন পর অশোক যখন বাসায় ফেরত এসে দরজায় নক করে, তখন এক মেয়ে দরজা খুলে প্রশ্ন করে কাকে চাই। অশোক বলে আপনি কে? মেয়েটি বলে, বাড়ির বাহিরে দাঁড়িয়ে থেকে আপনি আমাকে প্রশ্ন করছেন আমি কে? এটা কার্তিকের বাড়ি, আর আমি কার্তিকের জিএফ এর ফ্রেন্ড। অশোক কার্তিককে ডাকতে বলে। মেয়েটি বলে তারা বাইরে গেছে, আপনি এখন আসতে পারেন। এটা বলে মেয়েটি যখনই দরজা লাগাচ্ছিল, অশোক তাকে আটকে বলে জুতার র্যাকের শেষ জুতোর ভিতরে একটি চাবি আছে, সেটা দিয়ে ডান পাশের রুমটা খুলে আলমারির ভিতর আমার আইডি ও ছবি সব পাবেন। মেয়েটি জুতার র্যাক থেকে রুমের চাবিটা নিয়ে আলমারি খুলে অশোকের ফটো আইডি দেখে তার নজর একটি অ্যালবামের উপর পড়ে। সেখানে মেয়েটি অশোক ও লিনার একসাথে অনেকগুলো ছবি দেখতে পায়। ততক্ষণে কার্তিক তার জিএফকে নিয়ে চলে এসেছে। অশোক কার্তিকের উপর রেগে গিয়েছিল। তখন কার্তিক বলে, এ হলো আমার জিএফ দিব্যা, আর ও হলো এর ফ্রেন্ড প্রীতি। প্রীতি দিব্যাকে বলে, তুই না বলেছিলি এটা কার্তিকের বাড়ি? শুধু শুধু আমি ওনাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি। দিব্যা বলে এটা অশোকেরই বাড়ি, আর কার্তিক এখানে নিজের মতো করেই থাকে। এদিকে কার্তিক অশোককে বলে, এরা 10 দিন এখানেই থাকবে, আমি দিদির কাছ থেকে পারমিশন নিয়ে ফেলেছি, প্লিজ তুই আর কিছু বলিস না। কার্তিকের অনুরোধে অশোক রাজি হয়ে যায়। ভিতরে ঢোকার সময় প্রীতি অশোককে সরি বলে। রাতে কার্তিকরা বসে ক্যারাম খেলছিল। প্রীতি অশোককে ডেকে বলে তাদের সাথে জয়েন করতে। অশোক রাজি হয় না। কার্তিক বলে আমরা একটু পর মুভি দেখতে যাব, তুই কি আমাদের সাথে যাবি? অশোক বলে না, আমার একটু কাজ আছে। এরপর অশোক একজন ডিটেকটিভের কাছে আসে। ডিটেকটিভ অশোককে বলে, কেসে কোনো অগ্রগতি নেই, আমিও কেসে কোনো লিড পাচ্ছি না, তাহলে প্রতি মাসে কিভাবে আমি তোমার কাছ থেকে টাকা নিই বলো? অশোক বলে ঠিক আছে, তাহলে আপনি আমাকে কেসের ব্যাপারে সবকিছু ডিটেলসে বলুন। ডিটেকটিভ বলে 2014 সালের অক্টোবর মাসে নীলগিরি হিলসে একজন সিরিয়াল কিলারের আবির্ভাব ঘটে। ভিকটিম নাম্বার 1 গৌরী। 8 অক্টোবর তাকে রেপ করে মেরে ফেলা হয়।
ভিকটিম নাম্বার 2, 11ই অক্টোবর ফরেস্ট মিনিস্টারের ছোট ছেলে চিন্না। এদের মধ্যে কমন ছিল যে প্রতিবারই ভারী রড ব্যবহার করা হয়েছে এবং ধারালো কিছু দিয়ে তাদের হাতে এক্স চিহ্ন মার্ক করা হয়েছে। ভিকটিম নাম্বার 3, 17ই অক্টোবর অশোক এবং লিনা। অশোক বেঁচে যায় কিন্তু লিনা মারা যায়। অশোকের বয়ান ছিল যে সেখানে সে দুজনকে দেখতে পেয়েছিল, কিন্তু অফিসার ফ্রান্সিস যে তাকে বাঁচিয়েছে সে শুধু একজনকে সেখানে দেখেছিল এবং তাকে সে ধরতে পারেনি। ভিকটিম নাম্বার 4, 21শে অক্টোবর 45 বছর বয়সী এক আনআইডেন্টিফাইড বডি বাজারে পাওয়া যায়, যার মুখ নষ্ট করে ফেলা হয়েছিল। তাই পুলিশ এখনো ওই কেসের কোনো লিড পায়নি। এটুকু ইনফরমেশনই আমি কালেক্ট করতে পেরেছি। এরপর অশোক কার্তিকদের পিক করতে আসে। প্রীতি মোবাইলে কথা বলতে বলতে রোড পার হচ্ছিল, তখন একটি বাইক তার সামনে দিয়ে যায়। অল্পের জন্য প্রীতি বেঁচে যায়। ছেলেগুলো বাইক থামিয়ে প্রীতিকে বকতে থাকে। এইসব দেখে অশোক রেগে যায়। অশোককে গাড়ি থেকে নামতে দেখে ছেলেগুলো বাইক নিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। এরপর অশোক গাড়ি করে ছেলেগুলোর পিছা করতে থাকে। অবশেষে অশোক ছেলেগুলোকে ধরেও ফেলে। একজন বলে, ভাই আমাদের কোনো দোষ নেই, উনিই হুট করে রোডে এসে গেছিলেন। অশোক বলে, তাহলে পালাচ্ছিলি কেন? ছেলেটি বলে, আপনি রেগে গিয়েছিলেন তো, আর আমরা কোনো ঝামেলা চাইনি। এদিকে প্রীতি কার্তিককে বলে, দোষটা আমারই ছিল, তুমি গিয়ে অশোককে থামাও। কার্তিক বলে, আরে ও তোমার জন্য এসব করছে না, চুপ করে দেখতে থাকো। অশোক ছেলেটিকে বলে, আমি যা বলবো তুই তা আমার সাথে রিপিট করবি। বল, যদি বাঁচতে চাস তাহলে চুপ থাক। ছেলেটিও বলে। অশোক আবার বলতে বললে ছেলেটি আবারও বলে, কিন্তু ওই ভয়েসটির সাথে না মেলায় অশোক তাকে ছেড়ে দেয়। এরপর আমরা পরের দিন সকালের সিন দেখি। কার্তিক দিব্যাকে ছেড়ে অফিসে যেতে চাইছিল না। এমন বৃষ্টিস্নাত রোমান্টিক দিনে কেই বা অফিসে যেতে চাইবে। প্রীতি কার্তিককে ডেকে অশোকের অতীতের ব্যাপারে জানতে চায়। এরপর প্রীতি ল্যাপটপে লিনার কেসের ব্যাপারে ঘাটাঘাটি করে। রাতে অশোক যখন ল্যাপটপে কাজ করছিল তখন প্রীতি নুডলস বানিয়ে নিয়ে এসে বলে, ওরা বাহির থেকেই খেয়ে আসবে, তাই এটা আমাদের জন্য রান্না করলাম। খাওয়ার সময় প্রীতি অশোক আর লিনার ব্যাপারে প্রশ্ন করে বলে, আমি তোমাদের সম্পর্কে জানতে চাই। অশোক একটু রেগে বলে, তুমি তো লেখক তাই না, এটা নিয়েও গল্প লিখবে? অন্তত গল্পে তুমি খুনিকে ধরার কথা লেখো। প্রীতি বলে, আমি তোমাদের সম্পর্কে জানতে চেয়েছিলাম, লিনার মার্ডারের ব্যাপারে নয়। তোমার সমস্যা এখানেই, তুমি নেগেটিভিটি থেকে বেরিয়ে হতে চাইছো না। প্রীতি চলে গেলে অশোক বুঝতে পারে সে একটু বেশি রিয়েক্ট করে ফেলেছে। এরপর অশোক প্রীতির কাছে গিয়ে অতীতের কথা বলতে থাকে। অশোক বলে, আমি 3 বছর বয়সে মাকে হারাই। বাবা ছিলেন একজন স্কুলের টিচার, আর বড় বোনই আমার দেখাশোনা করেছে। বড় বোন কখনোই মায়ের অসম্পূর্ণতা ফিল করতে দেয়নি। এরপর দিদি যখন স্কুল শেষ করে কলেজের জন্য কোয়েম্বাতুরে চলে আসে, জীবনে প্রথম আমি একা হয়ে যাই। ঘুরতে আসা পরিবারদের দেখে আমি আমার পরিবারকে মিস করতাম, যতক্ষণ না পর্যন্ত লিনার সাথে আমার পরিচয় হয়। লিনা আর আমার মাঝে একটাই মিল ছিল, আমরা একই বয়সে মাকে হারিয়েছি। লিনার মা মারা যাওয়ার পর তার বাবা তাকে দাদার কাছে রেখে বিদেশে চলে যায়। লিনার দাদাই কোলে পিঠে করে তাকে বড় করতে থাকে। ছোট্ট লিনা অনেকদিন বাবার জন্য অপেক্ষা করেছিল। লিনাও বুঝতে পারে যে অশোকও তার মতোই একা, তাই তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। দেখতে দেখতে তারা বড় হয়ে যায়। অশোক আর লিনা সবসময় একই সাথে থাকতো। একদিন লিনার দাদা তাদেরকে একসাথে দেখে ফেলে। দাদা ভাবে অবশেষে তার নাতনির খেয়াল রাখার জন্য ভালো একটি ছেলেকে পাওয়া গেছে। এরপর লিনার দাদা মারা যায়। দাদার মৃত্যুতে লিনা আরো একা হয়ে যায়। তখন অশোক এসে লিনার পাশে দাঁড়ায়। এরপর থেকে অশোক লিনাকে সবসময় কাছে রাখতে শুরু করে। দুজন একসাথে সবসময় হাসি খুশিই থাকতো। অশোক কখনোই লিনাকে চোখের আড়াল করতো না। অশোকের বোনেরও লিনাকে অনেক পছন্দ হয়। এভাবেই তাদের জীবন কাটতে থাকে। একদিন অশোক খেয়াল করে লিনার বাড়ির বাহিরে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। অশোক লিনাকে নিয়ে বাইরে এসে প্রশ্ন করে, কি হয়েছে স্যার? অফিসার কিছু না বলে চুপ করে থাকে। লিনা তার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলে, আরে ফ্রান্সিস, এতদিন পর এখানে? এ হলো ফ্রান্সিস, লিনার চাচাতো ভাই। লিনা তার সাথে কথা বলে এবং ফ্রান্সিসকে হাক করে। এটা দেখে অশোকের একটু জ্বলে। ফ্রান্সিস চলে গেলে অশোক বলে, এ কে? লিনা বলে, এই হলো আমার চাচাতো ভাই। আসলে তার চাচা অন্য ধর্মের মেয়েকে বিয়ে করায় তার দাদা তার চাচাকে বের করে দিয়েছিল। লিনা বুঝতে পারে অশোক জেলাস ফিল করছে, তাই লিনা অশোককে অভয় দেয় যে সে শুধু অশোকেরই। এরপর থেকে ফ্রান্সিসও তাদের সাথে সময় কাটাতে শুরু করে। হঠাৎ একদিন লিনার বাসায় বিদেশ থেকে তার বাবা ফেরত আসে। লিনা অশোককে বলে তার বাবাকে বলতে সে যেন এখান থেকে চলে যায়। লিনার বাবা তাকে ছেড়ে চলে যাওয়ার জন্য সরি বলে। তখন লিনা বলে, একটি সরি কি সব ঠিক করে দিতে পারবে? যখন আমার আপনাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন আপনি আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন। এখন আমার আপনাকে আর প্রয়োজন নেই, তাই আপনি চলে যান। লিনারা যখন চলে যাচ্ছিল তখন তার বাবা বলে, আমি আর বেশি দিন বাঁচবো না, আমার ক্যান্সার হয়েছে, তাই শেষ সময়টা আমি তোমার সাথে কাটাতে চাই। এটা শুনে লিনা ইমোশনাল হয়ে যায় এবং তার বাবাকে মাফ করে দেয়। এরপর একজন মেয়ের কর্তব্য লিনা পালন করতে থাকে। সে তার বাবার দেখাশোনা করতে থাকে। একদিন লিনার বাবা অশোককে বলে চিকিৎসার জন্য লিনা তাকে বিদেশে নিয়ে যেতে চায়। অশোকের হাত ধরে লিনার বাবা বলে, তুমি আমার মেয়েটার খেয়াল রেখো। অশোকও তাকে অভয় দেয়। পরের দিন বাবা মেয়ে বাইরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এই প্রথম লিনা অশোককে ছেড়ে কোথাও যাচ্ছিল। অশোক লিনাকে যেতে দিতে চাইছিল না, তবুও তার কিছু করার ছিল না। লিনা তাকে একটি জাদুকি জাপ্পি দিয়ে চলে যায়।
সিন বর্তমানে চলে আসে। অশোক প্রীতিকে বলে, লিনা চলে যাওয়ার পর আমি আমার জব নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এভাবে প্রায় 5 মাস কেটে যায় লিনাকে ছাড়া। আমি যেদিন বাসায় ফিরবো সেদিন আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য লিনা খুব সকালেই বাড়িতে ফিরে। বাড়িতে ঢুকতেই লিনা দেখে দরজা খোলা। লিনা ডাকে, গৌরী, দরজা খোলা কেন? নামটা মনে আছে? যে লিনার বাসায় কাজ করত এবং লিনার সাথেই থাকতো। ভিতরে ঢুকে লিনা পানি খেতে খেতে দেখে মেঝেতে রক্তের দাগ। সেটা ফলো করে সামনে গিয়ে দেখে গৌরীর লাশ পড়ে আছে। গৌরীর এই অবস্থা দেখে লিনা ভয় পেয়ে কাঁদতে শুরু করে। সকালে অশোক এই খবর পেয়ে দৌড়ে আসে। উপরে ওঠার সময় ফ্রান্সিসের সাথে তার দেখা হয়। তারপর ভিতরে গিয়ে দেখে এই অবস্থা। লিনা অনেকটা ভয় পেয়ে আছে। অশোক তাকে সান্ত্বনা দেয়। এরপর থেকেই লিনা একা থাকতে শুরু করে। অশোকের মতো গৌরীও লিনার অনেক কাছের একজন ছিল। এভাবে আরো কিছুদিন কেটে যায়। এরপরই 17ই অক্টোবর অশোক আর লিনা ঘুরতে বের হয়, কারণ সেদিন লিনার জন্মদিন ছিল। তারা ওই বৃদ্ধ লোকের চায়ের দোকানে যায়। এরপর কি হয়েছে তা তো আমরা সবাই জানি। গাড়ি দিয়ে কেউ রাস্তা ব্লক করে লিনাকে ধরে নিয়ে যায়, কিন্তু অশোককে যে ধরতে আসে তার সাথে অশোকের হাতাহাতি হয়। লোকটি অশোককে ফেলে পালিয়ে যায়। অশোক মুখের কাপড় সরিয়ে দেখে আশেপাশে কেউ নেই। তারপর জঙ্গলের ভিতর ঢুকে অশোক লিনাকে ডাকতে থাকে। আমরা দেখি একজন লিনার মুখ চেপে ধরে রেখেছে। এরপরই সে লিনাকে মারতে থাকে। লোকটি যখনই ছুরি দিয়ে লিনার হাতে এক চিহ্ন মার্ক করতে যাবে তখনই অশোক সেখানে চলে আসে। অশোক তাকে ধরে মারতে থাকে। তখন আরেকজন এসে রড দিয়ে অশোকের মাথায় আঘাত করে। এরপর ওরা দুজন তাদেরকে মারতে থাকে। এদিকে অফিসার ফ্রান্সিস যখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই সে অশোকের বাইকটি দেখতে পায়। আশেপাশে দেখে সে যখন কোনো সাড়া পায় না, এরপর পুলিশের গাড়ির সাইরেন চালু করে দেয়। সাইরেনের আওয়াজ শুনে কিলার দুজন ভয় পেয়ে যায়। অশোককে রড দিয়ে মাথায় আরো কয়েকবার আঘাত করে। তারপর লিনাকে মারতে থাকে। ধীরে ধীরে অশোক বেহুশ হয়ে যায়। এরপর ফ্রান্সিস এসে অশোককে বাঁচায়। সিন চলে আসে বর্তমানে। এমন নির্মম ঘটনা শুনে প্রীতি অশোককে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। পরের দিন প্রীতি অশোককে ফোন করে ডিনারের জন্য ইনভাইট করে। অশোকও তাতে রাজি হয়ে যায়। তাই সন্ধ্যায় প্রীতি শাড়ি টাড়ি পরে সেজে গুজে রেডি হয়ে অশোকের সাথে বের হয়ে ডিনার করতে যায়। এরপর থেকে তারা একসাথে সময় কাটাতে শুরু করে। এরপর দিদি ফেরত আসলে প্রীতি তাদের সাথেও মিশে যায়। দিদি খেয়াল করে যে প্রায় 5 বছর পর অশোক অনেকটাই হাসি খুশি থাকছে। দিদি এতে অনেক খুশি হয়। এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন অশোক প্রীতির রুমে গিয়ে দেখে প্রীতি সেখানে নেই। তারপর বারান্দায় গিয়ে দেখে বৃষ্টির মাঝে প্রীতি সেখানে বসে আছে। অশোক বলে, কি হয়েছে, তুমি ঠিক আছো? প্রীতি অশোককে বলে, তোমার জীবনে কেউই কি লিনার জায়গা নিতে পারবে না? এভাবে প্রীতি অশোককে প্রপোজ করে ফেলে। অশোক কিছু না বললে প্রীতি বলে, এখনো তোমার সারা জীবন পড়ে রয়েছে, এখন তোমার মুভ অন করা উচিত। অশোকের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে প্রীতি সেখান থেকে চলে যায়। এভাবে কেটে যায় আরো কিছুদিন। একদিন প্রীতি অশোককে আবার তার প্রপোজ সম্পর্কে বলে। অশোক বলে, আমি কিছুই ভাবতে পারছি না, আমাকে আরেকটু সময় দাও। প্রীতি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপর অশোক কোনো কাজে নীলগিরিতে গিয়েছিল। সে যখন একটি চায়ের দোকানে চা খাচ্ছিল তখনই সেখানে একটি ছেলে আসে চা সিগারেট নেওয়ার জন্য। ছেলেটি সিগারেট ধরিয়ে অশোকের দিকে আর চোখে তাকায়। অশোক ফিরে তার দিকে তাকিয়ে যখন কাছে আসে ছেলেটি একটু ঘাবড়ে যায় এবং তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়। তাড়াহুড়ায় সিগারেটের প্যাকেটটি পড়ে যায়। অশোক সেটা তুলে ছেলেটিকে ডাকতে থাকে, কিন্তু ছেলেটি তার ডাক না শুনে জোরে হাঁটতে থাকে। তখন দোকানদার বলে, ছেলেটি শুনতেও পারে না আবার কিছু বলতেও পারে না, আমাকে দিন, আমি লোক দিয়ে পাঠিয়ে দেব। এ আর এর ভাই ঝর্ণার পাশেই থাকে। সেখান থেকে চলে এসে অশোকের পুরনো কিছু কথা মনে পড়ে। ফ্রান্সিস যখন তাকে বাঁচিয়েছিল তখন অশোক বয়ান দিয়েছিল যে সেখানে দুজন ছিল। একজন তাকে বলেছিল বাঁচতে চাইলে চুপ থাক, আর আরেকজন কোনো কথাই বলেনি। অশোক বুঝতে পারে সেদিন দুজনের মাঝে একজন বোবা ছিল, আর ছেলেটিও তাকে দেখে ঘাবড়াচ্ছিল। সন্দেহ হওয়ায় অশোক ছেলেটিকে ফলো করতে থাকে। ছেলেটিকে ফলো করতে করতে অশোক ছেলেটির বাড়িতে চলে আসে। বাড়ির ভেতরে ঢুকে দেখে সেখানে কেউই নেই, সব রুম ফাঁকা। তখনই বোবা ছেলেটি পিছন থেকে অশোকের উপর হামলা করে। এরপর তাদের মাঝে হাতাহাতি হয়। অশোক বোবা ছেলেটিকে মারতে থাকে। তখনই ছেলেটির ভাই এসে বোতল দিয়ে অশোকের মাথায় আঘাত করে। তারপর বলে, তোকে ওই দিন ছেড়ে দিয়ে আমরা ভুল করেছি, হারামজাদা, আজ আমাদেরই ধরতে এসেছিস, আজ আর তোকে ছাড়ছি না। একথা শুনে অশোক হাসতে থাকে আর বলে, গত 5 বছর যাবৎ আমি এই বয়সটাকেই খুঁজতেছিলাম, অবশেষে আজ পেয়েই গেলাম। আজ আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? এরপরই অশোক দুই ভাইয়ের সাথে ফাইট করে তাদের মারতে থাকে। মেরে বড় ভাইয়ের হাত মুখ কাপড় দিয়ে বেঁধে রাখে। এরপর তার সামনে অশোক বোবা ছেলেটিকে মেরে ফেলে। ছোট ভাইয়ের মৃত্যুতে অন্যজন ভয় পেয়ে যায়। এখন থেকে এই কাহিনীতে টুইস্ট আসতে চলেছে। অশোক তার মুখের বাঁধন খুলে দিলে সে বলে, ভাই, আমরা তোর গার্লফ্রেন্ডকে মারিনি, আমরা সাইকো সিরিয়াল কিলার নই। অশোক বলে, আমি নিজের চোখে তোদেরকে মারতে দেখেছি। ছেলেটি বলে, পরে সেখানে কাশি নামের অন্য আরেকজন আসে, সেই আমাদেরকে কন্ট্রাক্ট দিয়েছিল লিনাকে মারার। অশোক প্রশ্ন করে, এই কাশিটা আবার কে? এখানে আসে আরেকটি টুইস্ট। ছেলেটি বলে, তোমাদের ঘটনার পর বাজারে যে লাশ পাওয়া গিয়েছিল সেটাই কাশি ছিল। অশোক এটা বিশ্বাস করে না, কারণ পুলিশ এ সম্পর্কে কিছুই জানে না। ছেলেটি বলে, শুধু পুলিশ কেন, কেউই এদের সম্পর্কে জানে না, এরা রেকর্ডের বাইরে থেকে কাজ করে।
অশোক বলে, তুই বললেই আমি বিশ্বাস করে নেব? ছেলেটি আরো বলে, কাশি আমাদের 5 লক্ষ টাকা দিয়েছিল লিনাকে মারার জন্য। একদিন কাশি আমাদের কাছে এসে আমাদের সাথে ডিল করে। পরে আমরা লিনার উপর নজর রাখতে শুরু করি কখন সে বাড়ি থেকে বের হবে। এরপরে ওই দিন তোমার সাথে লিনা বের হয়। যখন শেষের দিকে লিনাকে আমি মারতে যাব তখনই কাশি এসে আমাদেরকে পাঠিয়ে দেয় এবং কাশি নিজেই লিনাকে মেরে ফেলে। কিন্তু কাশির তো এমন ক্ষমতা নেই যে সে 5 লক্ষ টাকা দিবে, তার মানে তার পিছনেও কেউ রয়েছে। এবার অশোকের তার কথায় একটু বিশ্বাস হয়, তবুও অশোক তাকে ছাড়তে চাইছিল না। ছেলেটি বলে, ভাই আমি বলে দিচ্ছি কাশি কোথায় থাকতো। এরপর অশোক প্রশ্ন করে, কাশি দেখতে কেমন ছিল? ছেলেটি সেটাও বলে দেয়। অশোক একে ছেড়ে দিয়ে বাইরে চলে আসে, কিন্তু কিছু একটা ভেবে আবার ভেতরে ঢুকে। পরের সিনে আমরা দেখি অশোক কাশির খোঁজে বেরিয়ে গেছে। ছেলেটির দেওয়া ঠিকানায় গিয়ে অশোক কাশির খোঁজ করতে থাকে, কিন্তু কেউই কাশিকে চিনতে পারে না। এভাবে যখন সে প্রায় হতাশ হয়ে গিয়েছিল তখনই সে ওই চায়ের দোকানের বৃদ্ধ লোকটিকে দেখতে পায়। অশোক তাকে বলে, আরে দাদু তুমি এখানে? দাদু বলে, আমার বাড়ি তো এখানেই, তুই এখানে কি করছিস? অশোক তখন দাদুকে কাশির ব্যাপারে বলে। দাদু কাশিকে চিনতে পারে। দাদু এখানে আরেকটি টুইস্ট দেয়। দাদু বলে, তার খুঁজে তো তোমার ওই পুলিশ বন্ধু এসেছিল। অশোক বলে, কে, ফ্রান্সিস? দাদু বলে, হ্যাঁ, আমি একদিন দোকান থেকে বাড়িতে ফিরছিলাম, তখন সে আমাকে দেখেও না দেখার বান করে চলে গিয়েছিল। পরে যখন আমি তাকে ডাক দেই তখন বলে সে কাশির কাছে একটি কেসের ব্যাপারে এসেছিল, কিন্তু কাশিকে নাকি বাড়িতে পাইনি। অশোক বলে, দাদু আপনার কি ডেটটি মনে আছে? দাদু বলে, ডেট তো ঠিক মনে নেই, কিন্তু তখন ইলেকশন ছিল। অশোক মোবাইলে ইলেকশনের ব্যাপারে ঘেটে বলে, 20 অক্টোবর। দাদু বলে, হবে হয়তো, মানে লিনার মৃত্যুর 3 দিন পর ফ্রান্সিস এখানে এসেছিল। এরপর অশোক চলে আসে ফ্রান্সিসের বাসায়, মানে আগে যেখানে লিনা থাকতো। ফ্রান্সিসের স্ত্রী অশোককে ভিতরে এসে বসতে বলে। অশোক দেয়ালে লাগানো লিনার ছবিগুলো দেখে ইমোশনাল হয়ে পড়ে। একটু পর ফ্রান্সিসও চলে আসে। ফ্রান্সিস বলে, কি ব্যাপার, যাকে ডেকে আনা যায় না সে হঠাৎ এভাবে চলে এলো? অশোক বলে, তেমন কিছু না, এমনি। ফ্রান্সিসের স্ত্রী চা বানিয়ে নিয়ে এসে প্রশ্ন করে, কি হয়েছে, তোমাকে এত টেন্স দেখাচ্ছে কেন? ফ্রান্সিস বলে, আজ আবার কেউ দুজনকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে। যাক, বাদ দাও এসব। অশোক, তোমার কি অবস্থা? অশোক বলে, তোমার সাথে আমার কিছু প্রাইভেট কথা আছে। ফ্রান্সিস তার ছেলেকে বলে, আঙ্কেলকে স্টাডি রুমে নিয়ে যাও। ছেলেটি রুমে এসে বাবার কম্পিউটার নিয়ে গেম খেলতে শুরু করে। একটু পর ফ্রান্সিস সেখানে এসে বলে, বলো কি বলতে চাও? অশোক বলে, লিনার মার্ডারের পর বাজারে যেই বডিটা পাওয়া গিয়েছিল, যাকে তোমরা আনআইডেন্টিফাইড বলে কেস বন্ধ করে দিয়েছিলে, তার নাম হলো কাশি। ফ্রান্সিস তো অবাক হয়ে যায়। অশোক বলে, কাশি একজন কন্ট্রাক্ট কিলার ছিল। সে ও তার সাথে আরো দুজন মিলে লিনাকে মেরেছিল। ফ্রান্সিস বলে, কি বলছো এসব? অশোক বলে, আমি তো এটা জানি না কাশিকে কি কন্ট্রাক্ট দিয়েছিল, কিন্তু এটা জানি 5 বছর আগে তুমি কাশির সাথে দেখা করতে গিয়েছিলে। তুমি যখন কাশিকে চিনতে, তাহলে কেস কেন বন্ধ করেছিলে? ফ্রান্সিস বলে, তোমার মাথা ঠিক আছে তো? অশোক বলে, কাশি মরার ঠিক একদিন আগে তুমি কাশির সাথে দেখা করতে গিয়েছিলে। আবার লিনার মৃত্যুর দিন তুমি সর্বশেষ কাশিকে দেখেছিলে। ফ্রান্সিস রেগে গিয়ে বলে, তুমি লিনার কাছের মানুষ বলে আমি চুপ করে আছি। এসব উল্টাপাল্টা কথা না বলে বেরিয়ে যাও, আর মনে রেখো আমি ওই দিন তোমাকে বাঁচিয়েছিলাম। অশোক উঠে চলে যাচ্ছিল, তখনই সে জুতার ভিতর থেকে একটি ছুরি বের করে ফ্রান্সিসের গলায় ধরে বলে, কাশির সাথে বাকি দুজনকে আমি খুঁজে পেয়েছিলাম। কিছুক্ষণ আগে যে 2টা বডি পেয়েছো তাদেরকে আমিই আগুনে পুড়িয়ে মেরে ফেলেছি, তাই ভালোই ভালোই সব বলে দাও। এবার ফ্রান্সিস আমাদেরকে অনেকগুলো টুইস্টের কথা বলতে চলেছে। সিন চলে যায় 5 বছর পিছনে লিনার বাসায়। আশা করি একে সবাই চিনতে পেরেছেন, মিনিস্টারের বড় ছেলে সিলভাম। সিলভাম দরজায় নক করলে গৌরী এসে দরজা খুলে দেয়। তারপর সিলভাম বলে, তাদের এক লোক বেহুশ হয়ে পড়ে আছে, প্লিজ একটু পানি নিয়ে আসুন। গৌরী তার কথা বিশ্বাস করে পানি নিয়ে যায়। বাইরে গিয়ে সে বুঝতে পারে এটা একটা জাল। তারপর পিছন থেকে আরো দুজন চলে আসে, যাদের একজন গৌরীকে খারাপ প্রস্তাব দেওয়ায় গৌরী তাকে চড় মেরেছিল। আশা করি একেও আপনারা চিনতে পেরেছেন, মিনিস্টারের ছোট ছেলে চিন্না। এরপর সবাই মিলে গৌরীকে ধরে ভিতরে নিয়ে যায় এবং সবাই মিলে গৌরীকে গ্যাংরেপ করে। তারপর যখন চিন্না যায়, কিছু একটা সমস্যার কারণে চিনে কিছু করতে পারে না। এতে সবাই চিনার উপর হাসি ঠাট্টা ও মজা করতে থাকে। এরপর একটি রড দিয়ে তারা গৌরীকে মেরে সেখান থেকে চলে যায়। বাসায় এসে চিন্না সবার হাসি ঠাট্টার কথা মনে করে রেখে যায়। তারপর চিন্না আবার ওখানে আসে এবং গৌরীকে সাইডে নিয়ে আবার তার সাথে, আর তখনই লিনা বাড়িতে চলে আসে। এদিকে চিন্না গৌরীর লাশের সাথে রাগ দেখিয়ে যখন রড দিয়ে আবার গৌরীকে মারতে যাবে, তখনই লিনা ভিতরে এসে পড়ে। লিনাকে দেখে চিন্না ভয় পেয়ে যায়। তারপর যখন চিন্না পালানোর চেষ্টা করে, লিনা তার টি শার্ট টেনে ধরায়, রক্তে পা পিছলে চিন্না টেবিলের উপর পড়ে যায়। এরপরে লিনা ওই রডটা হাতে নিয়ে চিন্নাকে মারতে থাকে। এসব শুনে অশোক জটকা খেয়ে যায়। ফ্রান্সিস বলে, তারপর লিনা আমাকে ফোন করলে আমি সেখানে গিয়ে দেখি লিনার অবস্থা খারাপ। ভিতরে ঢুকে আমার হুঁশ উড়ে যায়। যেহেতু চিন্না মিনিস্টারের ছেলে, তাই এই খবর যদি বাইরে যায় তাহলে লিনার প্রাণের ঝুঁকি আছে। তাই আমি এসব কিছু কাভার করি। আমি গৌরী ও চিন্নার হাতে এক্স মার্ক করি, যাতে সবাই মনে করে এটা কোনো সিরিয়াল কিলারের কাজ।
আমি লিনাকে বারণ করেছিলাম যে সে যেন তোমাকেও এইসবের কথা না বলে। আমার কথা মতোই লিনা স্টেটমেন্ট দিয়েছে যে সে সূর্য ওঠার পর বাসায় এসে গৌরীর লাশ দেখতে পেয়েছে। পরের দিন আমার কাছে মিনিস্টারের ছোট ছেলের মিসিং কমপ্লেন্ট আসে। সিনিয়ররা চাপ দিলে আমি নকল তদন্ত করতে থাকি। সেই সুবাদে আমি মিনিস্টারের বাসায় গিয়ে অনেকগুলো অডিও বাগ লাগিয়ে দিয়ে আসি, যাতে তাদের উপর আমি নজরদারি করতে পারি। যখন গৌরীর কেসটা বেরিয়ে আসে তখন মিনিস্টারের বড় ছেলে সিলভাম সন্দেহ করে বসে, কারণ তারা তো গৌরীকে মেরে এক্স চিহ্ন বানায়নি। আর আমিও জানতাম না যে সিলভামও এর সাথে জড়িত। এরপর 2 দিন পর যখন চিন্নার বডি পাওয়া যায় তখন মিনিস্টাররা জেনে যায় যে খুনটা লিনাই করেছে। আপনাদের মতো অশোক অবাক হয়ে যায়। অশোক বলে, তারা কিভাবে জানলো? ফ্রান্সিস বলে, সেদিন চিন্না যখন আবার এসেছিল তখন সে ফোনে ভিডিও চালু করে, যাতে তার ভাই ও বন্ধুদের তার পুরুষত্ব দেখাতে পারে। কিন্তু ভিডিও বন্ধ করার আগেই লিনা চলে আসে আর তাকে মেরে ফেলে। এরপর লিনা যখন বাইরে এসে আমার জন্য অপেক্ষা করছিল তখনই চিন্নার হোশ ফিরে, আর সে মোবাইলটা তার প্যান্টের ভিতর লুকিয়ে ফেলে। তারপর 2 দিন পর যখন তার বডি পাওয়া যায় তখন সিলভাম চিন্নার ফোনটি পেয়ে যায় এবং ফোন থেকে ভিডিও দেখে লিনার কথা জেনে যায়। এসব দেখে মিনিস্টার লিনাকে মারার জন্য পাগল হয়ে যায়, কিন্তু তার বন্ধু তাকে বোঝায় যে সামনে ইলেকশন, এখন যদি তারা কোনো উল্টোপাল্টা কাজ করে তাহলে ইলেকশন আর জিততে পারবে না। সে তাদেরকে বলে, মেয়েটি যেহেতু সিরিয়াল কিলারের কথা ছড়িয়েছে তাই আমরাও তাকে তার প্যাটার্নেই মারব। আমরা অন্য লোকদের দিয়ে, যারা এটাও জানবে না যে কে তাদেরকে কন্ট্রাক্ট দিয়েছে, তাদেরকে দিয়ে মেয়েটিকে মারব। ফ্রান্সিস বলে, তারা কাকে ভাড়া করেছে, কে কাজটা করবে তা আমি জানতাম না, তাই যারা এসব করে আমি তাদের সম্পর্কে খোঁজ নিতে শুরু করি, কিন্তু আমি কিছুই হাতে পাই না। অন্যদিকে লিনা এসব থেকে বের হতে পারছিল না। প্রাণের ঝুঁকি থাকায় আমিও চাইনি লিনা বাড়ি থেকে বের হোক, কিন্তু তুমি লিনাকে নিয়ে ঘুরতে বের হয়ে যাও। বিকেলে আমি যখন জানতে পারি তোমরা বের হয়েছ, এরপরে আমি তোমাদের খুঁজতে বের হই। তারপর জঙ্গলে তোমার বাইক দেখতে পাই আর ভাগ্যক্রমে তোমাদের খুঁজে পাই। আমি সেদিন কাশিকে ধরে তাকে সেখানে মেরে ফেলেছিলাম। এরপর তার পকেট থেকে তার বাড়ির ঠিকানা পেয়ে সেখানে গিয়ে এভিডেন্স নষ্ট করে দেই। তখনই ওই দাদুর সাথে আমার দেখা হয়। এসব শুনে অশোক অনেকটা রেগে গিয়ে বলে, গত 5 বছর ধরে আমি কষ্ট করে যাচ্ছি, তুমি এই সব কিছু জেনেও আমাকে কিছুই বলনি। ফ্রান্সিস বলে, আমি এসব বললে তুমি বদলা নিতে ব্যস্ত হয়ে পড়তে, যাতে তোমারও প্রাণের ঝুঁকি আছে। অশোক বলে, আমি কেনই বা তোমার কথা বিশ্বাস করব? ফ্রান্সিস বলে, আসো আমার সাথে। এরপর ফ্রান্সিস অশোককে মিনিস্টারদের করা প্ল্যানের অডিওগুলো শোনায়। এরপর অশোক বলে, আমার জন্য শেষ একটা কাজ করতে হবে তোমার। কি কাজ তা আমরা এখনই জানতে পারবো। এরপর সিন শিফট হয়। দেখা যায় সিলভাম গাড়ি করে কোথাও যাচ্ছে। রাস্তায় কেউ গাড়ি পার্ক করে ব্লক করে রাখে। অশোকের মতো সিলভামের ড্রাইভারও ওই গাড়িটি সাইড করে আবার ফিরে এসে দেখে সিলভাম নেই। আমরা দেখি অশোক সিলভামকে ধরে নিয়ে যাচ্ছে। ড্রাইভার ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয়। ফ্রান্সিসরা সেখানে এসে দেখে কোনো গাড়ি বা টায়ারের ছাপ কিছুই সেখানে নেই। অন্যদিকে অশোক আর সিলভামের মাঝে ফাইট হতে থাকে। অশোক সিলভামকে আহত করে তার হাতে এক্স চিহ্ন মার্ক করে দেয়। তারপর অশোক যখন ওই রড দিয়ে তাকে মারতে যাবে তখন সিলভাম বলে, তোরা দুজন মিলে আমার বাইকে মেরেছিস তাই না? অশোক এই কথাটা কানে না নিয়ে বলে, একটা মেয়ে তোর বাইকে চড় মেরেছিল, তাই তোরা মিলে মেয়েটির সাথে এমন কাজ করবি? তোদের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। সিলভাম বলে, হ্যাঁ আমরা অপরাধী, আর তুই তো সাধু তাই না? আমার বাইকে তোরা দুজন মিলে মেরেছিস, আমি তোর বয়স শুনেছিলাম। এবার অশোক থেমে গিয়ে বলে, কি বলছিস তুই? কিসের বয়স শুনেছিস? কাহিনীতে আরেকটি টুইস্ট আসে। সেই রাতে চিন্না আমাকে ফোন করেছিল। চিন্না বলছিল, ভাই আমাকে বাঁচাও। আমি মনে করেছিলাম সে হয়তো নেশা এমন করছে। তখনই আমি একজনের বয়স শুনতে পাই, যাকে চিন্না ভয় পেয়েছিল। এরপর অশোক আর কোনো কথা না বলে সিলভামকে মেরে ফেলে। অন্যদিকে ফ্রান্সিস সিলভামের ব্যাপারে জিজ্ঞাসাবাদের নামে মিনিস্টারের সকল কর্মচারীকে একসাথে জড়ো করে, আর সেই ফাঁকে অশোক মিনিস্টারের ঘরে ঢুকে তাকেও মেরে ফেলে। এরপর ফ্রান্সিসের গাড়ি করেই অশোক সেখান থেকে বের হয়, আর অশোক ফ্রান্সিসকে এই কাজটাই করতে বলেছিল। পরের দিন নিউজে বেরিয়ে পড়ে যে মিনিস্টার মারা গেছে, আর তার বড় ছেলে সিলভামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিউজ দেখে ফ্রান্সিস বউ বাচ্চাকে নিয়ে কোথাও যাওয়ার জন্য রওনা দেয়। আমরা দেখি অশোক সেখানে লুকিয়ে রয়েছে। এবার আসবে কাহিনীতে অনেক বড় একটি টুইস্ট। অশোক বাড়ির ভিতরে ঢুকে ফ্রান্সিসের কম্পিউটার চেক করে। পাসওয়ার্ড ওই দিন সে দেখেছিল। তারপর ফাইল ওপেন করে দেখে সেখানে একটি হাইড ভিডিও রয়েছে। সেটা প্লে করে দেখে লিনার ওই দিনের চিন্নাকে মারার ভিডিও। অশোক ভিডিও ডেট চেক করে দেখে ভিডিওটি সেদিনই কম্পিউটারে সেভ করা হয়েছে যেদিন চিন্না মারা গিয়েছিল। অশোক ভাবতে থাকে, ফ্রান্সিস তো জানতোই না যে চিন্না মোবাইলে ভিডিও করেছে, তাহলে তার কাছে ওই দিন ভিডিওটা আসলো কোথা থেকে? আর সিলভামই বা কার ভয়েস শুনেছে? অশোক যখন এসব ভাবতে থাকে তখনই ফ্রান্সিস পিছন থেকে অশোককে আঘাত করে। অশোক বলে, আমরা তোমাকে আমাদের কাছের মনে করেছিলাম, আর তুমি আমাদের সাথে এমন করেছো। ফ্রান্সিস অশোককে গান পয়েন্ট করে বলে, তোমাকে আর বাঁচিয়ে রাখা যাবে না। অশোক উঠে তার হাত ধরে ফেলে। এরপর তাদের মাঝে ফাইট হতে থাকে। শেষে অশোক ফ্রান্সিসের গলা চেপে ধরে। তাকে যখন একদম মেরেই ফেলবে তখনই ফ্রান্সিসের ফোন বেজে ওঠে। অশোক তাকে ছেড়ে দিয়ে তার ফোন চেক করে যে কে তাকে ফোন দিয়েছে।
ফোন বের করে অশোক যা দেখে তাতে সে আকাশ থেকে পড়ে। অশোকের চোখ বড় বড় হয়ে যায়, কারণ লিনা ফোন করেছে। অশোক নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এরপর লিনার ভয়েস শোনার জন্য অশোক ফোনটা রিসিভ করে। লিনার ভয়েস শুনে অশোক নিজেকে মানাতেই পারছে না। সেদিনের কথা মনে করতেই অশোকের হাত থেকে মোবাইলটা পড়ে যায়। অশোক চিৎকার করে ওঠে। অশোক ফ্রান্সিসকে ধরে প্রশ্ন করে, বল লিনা কোথায় আছে। অনেক জোরাজুরির পর ফ্রান্সিস বলে, দাদা মরে যাওয়ার পর আমি যখন এখানে আসি দেখি তুমি আর লিনা এই বাড়ি দখল করে রেখেছো। লিনা যখন দাদার কাছে রাজকুমারীর মতো বড় হচ্ছিল, অন্যদিকে আমার ফ্যামিলির অবস্থা তেমন একটা ভালো ছিল না। আমার বাবা বারবার দাদার কাছে এলেও বারবার দাদা অপমান করে বাবাকে তাড়িয়ে দিত। আমি তোমাদের সাথে মিশে ভাবতে থাকি কিভাবে বাড়িটা আমার নামে করব, কিন্তু কোনো উপায়ই আমার মাথায় আসছিল না। তখনই আমার কাছে ওই দিনের সুযোগটা চলে আসে। আমি ভিতরে ঢুকে দেখি চিন্না তার ভাইয়ের সাথে কথা বলছে। তারপর আমি নিজ হাতে চিন্নাকে মেরে ফেলি। তারপর ভিডিওটি দেখে বুঝতে পারি আমার কি করতে হবে, এবং চিন্নার মোবাইলটা তার প্যান্টের ভিতর রেখে দেই, যাতে মিনিস্টার ভিডিও দেখে লিনাকে মেরে ফেলে। আমি ভিডিওটির একটি কপি নিজের কাছেও রেখে দিই, যাতে প্ল্যান ফেল করলে ভবিষ্যতে ব্ল্যাকমেইল করতে পারি। আমার সকল প্ল্যানে পানি পড়ে যখন আমি গৌরী তদন্ত করতে গিয়ে জানতে পারি বড় লিখে গেছে যদি লিনার কিছু হয়ে যায় তাহলে সকল সম্পত্তি একটি চার্জ পেয়ে যাবে। তার মানে লিনা মারা গেলে আমি কিছুই পাবো না। তাই আমি লিনাকে চোখে চোখে রেখেছিলাম যাতে সে বাইরের বাইরে না যায়। এরপর লিনার বাবা দেশে ফিরলে আমি তাকে সবকিছু জানাই। ভিডিওটি দেখিয়ে আমি তাকে ব্ল্যাকমেইল করে বলি যদি লিনাকে বাঁচাতে চায় তাহলে দুইটি কাজ করতে হবে। এই বাড়িটা আমার নামে লিখে দিতে হবে আর লিনাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে নিতে হবে। মেয়েকে বাঁচানোর জন্য লিনার বাবা আমার কথায় রাজি হয়ে যায়। ফ্রান্সিস বলে, সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু তুমি লিনাকে নিয়ে বাড়ির বাইরে বের হলে। আমি জানতাম মিনিস্টারের লোকেরা তোমাদের ছাড়বে না, তাই আমি তোমাদের খুঁজতে বের হই। কাশি লিনাকে প্রায় মেরেই ফেলেছিল, কিন্তু আমি গিয়ে বাঁচিয়ে নিই। এখানেই আমি একটা ভুল করে বসি, আমি তোমাকেও বাঁচাই। লিনাকে তার বাবার মাধ্যমে বিশ্বাস করাই যে তুমি মারা গেছো। লিনা প্রথমে বিশ্বাস করতে চায়নি, কিন্তু তার বাবা তাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে পরের দিনই দেশের বাইরে পাঠিয়ে দেয়। আমি লিনার কাপড় নিয়ে মর্গ থেকে লিনার মতো দেখতে একটি বডি নিয়ে সেখানে ফেলে রাখি, আর ওই বডির মুখ নষ্ট করে ফেলি। লিনার বাবাকে আগেই বলেছিলাম যাতে উনি বডিটা লিনার বলে স্বীকার করে নেন, আর তোমাকে বিশ্বাস করানোর জন্য তোমার বড় বোনকেও সাথে নিয়ে যায়। লিনার বাবার স্বীকার করায় তোমার বড় বোনও মেনে নেয় যে ওটা লিনা ছিল। এর কয়েকদিন পর তোমার হুঁশ ফিরে। অশোক তাড়াহুড়া করে মোবাইল নিয়ে লিনাকে ফোন করতে যায়। তখনই ফ্রান্সিস অশোককে আরেকটি ঝটকা দেয়। ফ্রান্সিস বলে, ফোন করো না, লিনার বিয়ে হয়ে গেছে এবং তার একটি বাচ্চাও আছে। আজ 5 বছর পর সে দেশে ফিরেছে, পরিবার নিয়ে এসে গোয়ায় আছে। আমাকে দেখা করতে যাওয়ার জন্য বারবার ফোন করছে। এখন যদি সে জানতে পারে তুমি বেঁচে আছো তাহলে ভেবে দেখো তার কি অবস্থা হবে। অশোক রাগে ক্ষোভে চিৎকার করতে থাকে। ফ্রান্সিস বলে, তোমার পুরো জীবন পড়ে রয়েছে, এখন তুমি এইসব বলে গিয়ে নতুন করে জীবন শুরু করো। আর তুমি যাদের যাদের মেরেছ এসব আমি হ্যান্ডেল করে নিব, তোমার উপর কোনো দোষী আসবে না। এরপর আমরা গোয়ার সিন দেখি। অশোক বসে আছে আর তার সামনে এক লোক বাচ্চা কোলে দাঁড়িয়ে আছে। অশোক দূর থেকে বাইনোকুলারটা চোখে লাগায় আর আমরা লিনাকে দেখতে পাই। অশোক দেখে লিনা বাচ্চা পরিবার নিয়ে বেশ খুশিতেই আছে। মনে কষ্ট পেলেও অশোক নিজেকে কন্ট্রোল করে। লিনা একটু এদিকে তাকাতে তারও মনে হয় সে খুব পরিচিত কাউকে ফিল করছে। অশোক লিনাকে খুশিতে থাকতে দেখে সেখান থেকে চলে যায়। লিনাও তার পরিবারের কাছে চলে যায়। এদিকে মিডিয়া পুলিশকে ধরে প্রশ্ন করে, 5 বছর আগের সিরিয়াল কিলার কি আবার ফেরত এসেছে? ফ্রান্সিস বলে, এসব কোনো সিরিয়াল কিলারেরই কাজ, আমরা শীঘ্রই তাকে ধরে ফেলবো। অন্যদিকে অশোক কোনোভাবে লিনার ভাবনা ছাড়তে পারছিল না। প্রীতি আজ চলে যাচ্ছে। শেষবারের মতো প্রীতি অশোককে বলে এসব ছেড়ে দিতে, তাকে নিয়ে নয়তো অন্য কাউকে নিয়ে নতুন করে জীবন শুরু করতে। অশোক বলে, আমি সব ছেড়ে দিয়েছি, আর কোনো রিভেঞ্জ টিভেঞ্জ নিব না। এখন আমি তোমাকে সাথে নিয়ে নতুন করে আমার জীবন শুরু করতে চাই। এসব বলে অশোক প্রীতিকে জড়িয়ে ধরে। এরপর আমরা 1 মাস পরের সিন দেখি। ফ্রান্সিস জগিং করে গাড়ির কাছে এসে পানি খাচ্ছিল। আমরা দেখি মুখোশ পরে কেউ তার পিছনে এসে দাঁড়া। ফ্রান্সিস কিছু বুঝে ওঠার আগেই লোকটি তাকে মেরে ফেলে। এরপর আমরা দেখি লোকটি ফ্রান্সিসের হাতেও এক্স মার্ক করে রেখেছে, আর এই লোকটি অন্য কেউ নয়, এ অশোক। অশোক হাত ধুতে ধুতে তার মনে হয় সে রক্ত পরিষ্কার করছে। সে যতই হাত ধুয়ে যাচ্ছে ততই রক্ত বের হচ্ছে। এটা দেখে অশোক ঘাবড়ে যায়। একটু পর বুঝতে পারে এটা শুধুমাত্র তার ভ্রম। এরপর অশোক নিজের হাতের দিকে তাকিয়ে একসময় কাঁদতে শুরু করে। মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মুভিটা দেখে আমরা দুইটা জিনিস শিখতে পারি যে ফ্রান্সিস যদি এসব কিছু প্ল্যান না করে লিনাকে সবকিছু বুঝিয়ে বলতো, তাহলে লিনা অবশ্যই তাকে বাড়িটা দিয়ে দিত, আর সে তার ভালোবাসার মানুষটার সাথেই থাকতো। অন্যদিকে বদলা না নিয়েও অনেক কিছু ভালো করা যায়। ফ্রান্সিস অশোককে বাঁচিয়েছিল, এমনকি লিনাকেও ভালোই রেখেছে। তবুও অশোক ফ্রান্সিসকে মেরে ফেলে। শেষে অশোক নিজের ভুলটা বুঝতে পারে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা একটি কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি পছন্দ করে থাকো একটি লাইক দিয়ে যাবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।